নমস্কার বন্ধুরা, আমি মিতা। তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আজকের ভিডিওতে কিন্তু কিছু নতুন টিপস অ্যান্ড ট্রিক নিয়ে হাজির হয়েছি। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে, লাইক, শেয়ার আর চ্যানেলটা কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তো চলো বেশি দেরি না করে দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা। আজকের প্রথম টিপসটা হলো বন্ধুরা, দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে দেখবে অনেক সময় কি হয়ে থাকে, কিছুটা ভাত আমাদের বেঁচে যায়। তো ভাতটা রাত্রিবেলায় কিন্তু আমরা কি করে থাকি, নতুন যে ভাত বানিয়ে থাকি সেই ভাতে কিন্তু অনেক সময় দিয়ে থাকি, যার কারণে দেখবে ভাতটা অনেক সময় ঘেঁটে যায়। তো ভাতের ওপর ভাতটা না দিয়ে যে ভাতটা বেঁচে যায় সেই ভাতটা কুকারেতে দেওয়ার পরে হাত দিয়ে ডালাটা ভালো করে ভেঙে ভাতগুলো ঝুরো ঝুরো করে নিয়ে তাতে একটু সামান্য পরিমাণ জল দিয়ে ভাতটা মেখে নেব। নেয়ার পরে এবার এই যে কুকারের ঢাকনাটা আছে, কুকারের ঢাকনাটা লাগিয়ে দেবো। দেওয়ার পরে 1 থেকে 2 মিনিট একদম গ্যাস স্লো করে বসিয়ে দেবো কুকারটা গ্যাসের উপরে। 1 থেকে 2 মিনিট পরে যখন দেখবে ভাতটা হয়ে গিয়েছে, ভাতটা খুলে দেখলেই কিন্তু তোমরা বুঝতে পারবে ভাতটা কিন্তু একদমই নতুন আমরা যেরকম ভাত বানিয়ে থাকি সেরকমই কিন্তু একদমই ফ্রেশ হবে। তবে কিন্তু একটা জিনিস খেয়াল রাখবে, কুকারের ঢাকনায় কিন্তু বেলটা লাগালে চলবে না। তো চলো পরবর্তী টিপসটা কি আছে দেখে নেওয়া যাক। আয়রন মেশিন কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। আমরা প্রত্যেকেই কিন্তু জামা কাপড় আয়রন করে থাকি। সেই ক্ষেত্রে কিন্তু আয়রন মেশিনের এই তারটা ঠিক মতন করে যদি যত্ন না করে রাখা হয়, তাহলে ভেবে কিন্তু এটা ব্যান্ড হওয়ার কারণে অনেক সময় দেখবে তারটা খারাপ হতে শুরু করে। যার কারণে যখন দেখবে আয়রন করার জন্যে আয়রন মেশিনটা নেবে, অনেক সময় দেখবে কিন্তু কারেন্ট শর্ট লেগে থাকে। তো তার জন্য দেখো এখানে আমি প্রথমে ভালো করে তারটা গুছিয়ে নিয়েছি। তারপরে এরকম ধরনের একখানা যে কোনো ধরনের খারাপ বাডার দিয়ে এইভাবে লাগিয়ে আয়রন মেশিনটা ঠিক করে এর যে তারটা আছে গুছিয়ে রাখবো। তাতে কিন্তু যেখানে রাখবে সেখানে জায়গাটাও কিন্তু অনেক কম রাখবে। আশা করছি এই টিপসটাও তোমাদের ভালো লাগবে। পরবর্তী টিপসটা হলো বন্ধুরা, যখনই দেখবে আমরা বাজার থেকে নতুন বাসন নিয়ে এসে থাকি, এরকম ধরনের স্টিকার কিন্তু বাসনেতে লেগে থাকে। তো এরকম ধরনের বাসনেতে স্টিকারটা লাগানো থাকে, অনেকে কিন্তু এটা কিন্তু এমনি ঘষে তোলে, যার কারণে দেখবে এর আটাটা কিন্তু এই বাসনে লেগে থাকে। দেখতে কিন্তু বাজে লাগে, ঘষলে মাজলেও কিন্তু সেই আটাটা যায় না। তো এটা তোলার একদমই সহজ পদ্ধতি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো গ্যাসের উপরে দেখো আমি দুধটা গরম করতে রেখেছিলাম। গ্যাসটা বন্ধ না করে দুধটা প্রথমে আমি এখানে নামিয়ে নিচ্ছি। এবারে এই জ্বলন্ত গ্যাসের উপরে এই ঢাকনাটা একটুখানি প্রথমে রেখে দেবো। 1 সেকেন্ডের জন্যই আমি গ্যাসটা একটু অন করে রাখবো, তারপরেই কিন্তু গ্যাসটা আমি বন্ধ করে দেবো ঢাকনাটা একটু গরম হয়ে গেলেই। তো দেখো ঢাকনাটা কিন্তু গরম হওয়া শুরু হয়েছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। তো দেখো কত সহজে কিন্তু স্টিকারটা একদমই কিন্তু খুলে বের হয়ে আসছে। এবারে একখানা চাকু দিয়ে আমি স্টিকারটাকে এইভাবে একটু হালকা কলেই কিন্তু উঠিয়ে নিলে দেখবে কিন্তু স্টিকারটা পুরো সম্পূর্ণ ভালোভাবে কিন্তু বের হয়ে আসছে। এইভাবে কিন্তু সহজ পদ্ধতিতেই যে কোনো ধরনের নতুন বাসনে লাগা এরকম ধরনের স্টিকার কিন্তু আমরা খুব সহজেই আমরা কিন্তু বার করে নিতে পারি। তো আশা করছি আজকেকার পর থেকে কিন্তু তোমাদের এই টিপসটা ফলো করলে এই যে স্টিকারটা থাকে তোমরা খুব সহজেই কিন্তু বার করে নিতে পারবে। তো দেখো যেহেতু এখন গ্রীষ্মকাল সামনে বর্ষাকাল আসছে, সেহেতু কিন্তু বর্ষাকালে কি হয়ে থাকে, পেঁয়াজের দামটা কিন্তু প্রচণ্ড পরিমাণে বেড়ে থাকে। তার জন্য কিন্তু আমি এখন থেকে কিন্তু পেঁয়াজটা আমি স্টোর করা শুরু করেছি। তবে কিন্তু স্টোর করার জন্য একটা সহজ পদ্ধতি আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এতে কিন্তু তোমরা যত চাও তত পেঁয়াজ কিন্তু স্টোর করে রাখতে পারবে। তাতে দেখবে পেঁয়াজ একটা খারাপ হচ্ছে না। আমরা এরকম ধরনের বাসনের স্ট্যান্ডেতে যদি নিউজ পেপার নিচে লাগিয়ে তার উপরে যদি পেঁয়াজগুলো এইভাবে যদি খোলামেলা ভাবে যদি পেঁয়াজগুলো যদি রাখি, তাহলে কিন্তু দেখবে পুরো বর্ষাকালটা কিন্তু তোমরা এই পেঁয়াজটা ব্যবহার করতে পারবে। বর্ষাকালে কিন্তু পেঁয়াজের দামটা প্রচণ্ড পরিমাণেই কিন্তু বাড়ে। তার জন্যে এখন থেকেই যদি পেঁয়াজটা স্টোর করে রাখো, তাহলে কিন্তু দেখবে পুরো বর্ষাকালটা কিন্তু এই পেঁয়াজে চালিয়ে নেওয়া যায়। অবশ্য আমাদের বাড়িতে পেঁয়াজটা বেশি লাগে, তাই জন্য কিন্তু আমি পেঁয়াজটা এখন থেকেই বেশি কিলো কিলো করে কিনে স্টোর করে রাখছি, তাকে পুরো বর্ষাকালটা যদি ভালো করে চালিয়ে নেওয়া যায়। এইভাবে কিন্তু তোমরা গ্রীষ্মকাল, শীতকাল, বর্ষাকাল
কিন্তু পেঁয়াজ এইভাবে কিন্তু স্টোর করে রাখতে পারো। পেঁয়াজের আর একখানা টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। যখনই দেখবে আমরা পেঁয়াজ রান্না করার জন্য পেঁয়াজ আমরা ছাড়িয়ে থাকি, পেঁয়াজের এই খোলাগুলো শুকনো হওয়ার কারণে দেখবে যখনই আমরা পেঁয়াজ কাটার জন্য নিই, এই খোলাগুলো কিন্তু এখানে ওখানে উড়ে আমাদের কিচেনটা কিন্তু নোংরা হয়ে থাকে। তার জন্যে কী করবে বন্ধুরা, যখনই তোমরা পেঁয়াজ কাটার জন্য নেবে তখন নিয়ে নেবে একটু জল, একটা বাসনে করে একটু জল নিয়ে নেবে, আর তারপরে এই পেঁয়াজগুলো কিন্তু জলেতে ডুবিয়ে দেবে। কম করে 5 থেকে 10 মিনিট ডুবিয়ে রাখবে। তারপরে যদি পেঁয়াজটা কাটো তাহলে দেখবে পেঁয়াজের খোসাগুলো নরম হওয়ার কারণে আর হাওয়াতে এখানে ওখানে উড়ে যাচ্ছে না। আর এইভাবে যদি তোমরা ভিজিয়ে রাখার পরে তারপরে যদি পেঁয়াজটা কাটতে নাও তাহলে কিন্তু দেখবে পেঁয়াজ কাটার সময় যে পেঁয়াজের ঝাঁঝের কারণে চোখটা জ্বালা করে সেটা কিন্তু আর জ্বালা করবে না। তো আশা করছি এই টিপসটাও তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে একখানা লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো পরবর্তী টিপসটা কি আছে দেখে নেওয়া যাক। বাঙালি মানেই কিন্তু বেগুন পোড়া টমেটো পোড়া খেতে ভালোবাসে। আমি কিন্তু যখনই বেগুন টমেটো পুড়িয়ে থাকি ননস্টিকের বাসনেতে এইভাবে রেখে আমি পুড়িয়ে থাকি বেগুন অথবা টমেটো। তো এইভাবে দেখো প্রথমে টমেটোগুলো আমি ননস্টিকের বাসনের উপরে দিয়ে দিচ্ছি, এর সময় কিন্তু কিছুটা রসুন আর কাঁচা লঙ্কাও দিয়ে নিচ্ছি। নিয়ে এবার কিন্তু নেড়ে চেড়ে আমি এই টমেটোগুলো কিন্তু ননস্টিকের বাসনে ঢাকনা লাগিয়ে লাগিয়ে পুড়িয়ে নেব, তাতে কিন্তু তাড়াতাড়ি পুড়েও যায়। আর এই ক্ষেত্রে কিন্তু আমরা বার্নারের উপরে যখনই আমরা টমেটো অথবা বেগুনটা রেখে পোড়াই তাতে কিন্তু কী হয়, বার্নারটা কিন্তু খারাপ হয়ে যায়। ওই ফুটোগুলোর ভিতরে বার্নারের ফুটোর ভিতরে কিন্তু নোংরা যাওয়ার কারণে বার্নারটা কিন্তু ঠিক মতন জ্বলেও না। সেই ক্ষেত্রে এইভাবে যদি তোমরা ননস্টিকের ওপরে বেগুন অথবা টমেটো যদি পুড়িয়ে নাও তাহলে কিন্তু দেখবে এক তো তোমাদের গ্যাসের বার্নারটাও খারাপ হচ্ছে না, আর সেমই কিন্তু একই রকমেরই কিন্তু আমরা বেগুন অথবা টমেটোটা কিন্তু পুড়িয়ে নিতে পারি, টেস্টটা কিন্তু একদমই ডিফারেন্ট হয় না। তো এবার চলো এরপরে আরেকখানা এর সঙ্গে আমি টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এরকম ধরনের গরম গরম আলু খোসা অথবা এখন যেমন দেখো আমি এখানে টমেটোর খোসাটা আমি ছাড়িয়ে নেব, তার জন্য কিন্তু দেখো টমেটোটা প্রচণ্ড গরম আছে, এই জন্য নিয়ে নিচ্ছি আমি একখানা কাঁটা চামচটা টমেটোর উপরে গিতে এইভাবে নিয়ে নেবো একখানা ক্লথ পিন। তো ক্লথ ক্লিপটা দেখো এইভাবে ক্লথ ক্লিপ দিয়ে আমি টমেটোর খোসাটা ছাড়িয়ে নেব। খুব সহজেই কিন্তু টমেটোর খোসাটা ছাড়িয়ে নেওয়া যায়, আর এই ক্ষেত্রে কিন্তু দেখবে হাতে একটুও গরম লাগে না। টমেটো থেকে কিন্তু দেখো এর গরম ভাবটা বেরোচ্ছে, সেক্ষেত্রে তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই যে টমেটোটা কত গরম আছে। এইভাবে কিন্তু আলুর খোসা বেগুনে পোড়ানোর পরে যে খোসাটা থাকে অনেক সময় তাড়াহুড়োর জন্য গরম গরমই আমাদের কিন্তু খোসাটা ছাড়িয়ে নিতে লাগে। সেই ক্ষেত্রে কিন্তু তোমরা এই টিপসটা ফলো করতে পারো। তো আশা করছি এই টিপসটাও তোমাদের ভালো লাগলো। তো চলো পরের টিপসটা কি আছে দেখে নেওয়া যাক। পরবর্তী টিপসটা হলো বন্ধুরা, চা বানানোর পরে চাটা তো আমরা ছেনে নিই খাওয়ার জন্য, আর এই চা পাতাটা কিন্তু আমরা কি করে থাকি ডাস্টবিনে ফেলে থাকি। এর কিন্তু অনেক রকম ইউজ করে নেওয়া যায়, তার মধ্যে একখানা ইউজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। কিচেনের এই সিঙ্কে দেখো বাসন ধুইতে ধুইতে আর এটাকে এই জায়গাটায় ব্যবহার করতে করতে কিন্তু কিচেনের সিঙ্কের যে সাইনটা থাকে একদমই কিন্তু দেখবে মরমরে হয়ে যায়, একদমই কিন্তু খারাপ হয়ে যায়। সেই ক্ষেত্রে কিন্তু এই যে চা পাতাটা আছে এই কিচেন সিঙ্কের ওপরে দিয়ে নেব, তারপরে নিয়ে নেবো একটু স্কচ ব্রাইটের ওপরে একটু সাবান লাগিয়ে নেব। এবারে এই চা পাতা স্কচ ব্রাইট দিয়ে ভালো করে কিচেন সিঙ্কটা আমি ঘষে নেবো। সেই ক্ষেত্রে কিন্তু আমার একটু খেয়াল রাখবে এই কিচেন সিঙ্কে যে জালিটা আছে এটা কিন্তু লাগিয়ে রাখবে। তাতে কি হবে, কিচেন সিঙ্কের জালি লাগানোর কারণে এই যে চা পাতাটা আছে চা পাতাটা কিন্তু ধোয়ার সময় কিন্তু কিচেন সিঙ্কের পাইপ দিয়ে কিন্তু ওর ড্রেনেতে গিয়ে জমা হবে না। তো এবার চলো প্রথমে ভালোভাবে কিচেন সিঙ্কটা আমি ঘষে নিই, আর তারপরে তোমাদেরকে ওয়াশ করে আমি তোমাদেরকে দেখাচ্ছি কতখানি কিন্তু পরিষ্কার হয়। তো এবারে দেখো প্রথমে এবার তোমরা হয়তো মনে করছো যে এই স্কচ ব্রাইটটা নোংরা হয়ে গিয়েছে, এটা কিন্তু ধুয়ে নিলে সম্পূর্ণ কিন্তু পরিষ্কার হয়ে যায়। তো এবার চলো আমি কিচেন সিঙ্কটা তোমাদেরকে পরিষ্কার করে দেখাচ্ছি। তো যেমন যেমন করে দেখো আমি তো এবার জল ঢালছি, দেখো এই সাইনটা কিন্তু কতখানি আগের থেকে ফিরে এসছে। এইভাবে যদি সপ্তাহে 1 থেকে 2 বার যদি তোমরা
কিচেন সিঙ্কটা পরিষ্কার করে নাও, তাহলে কিন্তু দেখবে কিচেন সিঙ্কটা সবসময়ের জন্য কিন্তু নতুনের মতন থাকবে। আর কিচেন সিঙ্ক ব্যবহার করতে করতে জলের একটা যে দাগ আর জলের আয়রনের যে একটা কস থাকে, সেটাও কিন্তু সম্পূর্ণ কিন্তু এই চা পাতা দিয়ে ঘষে নিলে সম্পূর্ণ কিন্তু একদমই কিন্তু চলে যায়। তো এবার দেখো কিচেন সিঙ্কটাও কতখানি পরিষ্কার হয়েছে। তো এবার দেখো যে এই জালিটা লাগিয়েছিলাম, তার কারণে কিন্তু এই চা পাতাগুলো একদমই কিন্তু এই জালিতে এসে আটকে গিয়েছে, যার কারণে ড্রেনেতে যায়নি। এবার এটা তুলে কিন্তু আমি ডাস্টবিনে ফেলে দেবো। তো দেখো বন্ধুরা কতখানি পরিষ্কার হয়েছে। আশা করছি এই টিপসটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক শেয়ার করে নিও বন্ধুদের সঙ্গে আর তোমাদের পরিবারের সঙ্গে। তো চলো বন্ধুরা, দুপুরে খাওয়া দাওয়ার পরে কিন্তু দেখবে অনেক সময় আমাদের খানিকটা তরকারি অনেক বেঁচে থাকে। তো তার জন্য আমরা কি করে থাকি, এইভাবে কিন্তু আমরা সাধারণত সকলে ফ্রিজেতেই তরকারিটা রেখে থাকি। তো অনেক সময় দেখবে কি হয়ে থাকে, যেহেতু গ্রীষ্মকাল সেহেতু কিন্তু কারেন্টটা যাওয়ার কারণে অনেক সময় ফ্রিজটা কি হয়ে থাকে, কারেন্ট যাওয়ার কারণে ফ্রিজটা বন্ধ হয়ে যায়, যার কারণে দেখবে তরকারিটা ফ্রিজে রাখলেও কিন্তু তরকারিটা খারাপ হয়ে যায়। সেই ক্ষেত্রে কি করে বন্ধুরা, একখানা বাসন নিয়ে নেবে, নেওয়ার পরে তরকারিটা সেই বাসনের উপরে তরকারির বাটিটা রেখে দেবে। তারপরে ফ্রিজেতে রাখা ঠান্ডা জল অথবা এমনি ঠান্ডা জল হলেও চলবে, নিচের থালাটায় ভরে রাখবে, ভরে দেবে পুরো জলেতে ফুল করে দেবে। তারপরে এবারে নিয়ে নেবে একখানা চুবড়ি, এই রকম ধরনের প্লাস্টিকের অথবা যে কোনো ধরনের ফুটো ফুটো চুবড়ি দিয়ে এবারে তরকারিটা ঢেকে রাখবে। রাখলে তাহলে কিন্তু দেখবে বন্ধুরা তরকারিটা একদমই খারাপ হচ্ছে না, যেরকম তরকারি ফ্রেশ সেরকমই কিন্তু থাকবে। বেশিরভাগ গ্রামের দিকে কিন্তু সকলের বাড়িতে দেখবে ফ্রিজটা থাকে না, তারা কিন্তু এই টিপসটা কিন্তু ফলো করে থাকে। তো চলো পরের টিপসটা কি আছে দেখে নেওয়া যাক। পরের টিপসটা হলো বন্ধুরা, এখানে দেখো আমি রুটি বানিয়েছি। তো রুটির চাটুটা দেখছো কিন্তু জল ছড়িয়ে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম, চাটুটা কিন্তু সম্পূর্ণ গরম আছে। এবারে যে দুপুরবেলাকার তরকারিটা আমার ছিল, সেই তরকারিটা কিন্তু আলাদাভাবে কিন্তু গ্যাস জ্বালিয়ে আমি গরম করব না। রুটি হয়ে যাওয়ার পরে যেহেতু চাটুটা গরম থাকে, সেই চাটুর ওপরে এই তরকারির বাটিটা রেখে দিলেই কিন্তু দেখবে যে তরকারিটা কিন্তু গরম হয়ে যায়। তাতে কিন্তু গ্যাসটাও খরচাটা বাঁচবে আর তরকারিটা কিন্তু একদমই গরম হয়ে যাবে। তো আশা করছি এই টিপসটাও তোমাদের ভালো লাগলো।